ওয়েলকাম ব্যাক টু অরণ্য আড্ডা। আমরা স্টার্ট করেছি ক্লাস 10 এর কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। এর আগে আমরা দুটো ভিডিও করেছি বা দুটো ক্লাস হয়েছে। যারা দেখেনি প্রত্যেকে এই ক্লাসগুলো দেখবে। আজকে আমরা থার্ড ক্লাস স্টার্ট করব কারেন্ট ইলেকট্রিসিটির। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা বা কারেন্ট ইলেকট্রিসিটি কি এবং ওহমের সূত্র, এসব বিষয়গুলো আমরা দেখব। ওকে, তো চলো আমরা স্টার্ট করি প্রবাহ মাত্রা বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো দেখো, প্রবাহ মাত্রা বোঝানোর জন্য আমি একটা পরিবাহী তার কনসিডার করেছি বা পরিবাহী রড। এই পরিবাহী রডের দুই প্রান্ত, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এদিকে হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা মনে করি যে পরিবাহী পৃষ্ঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে কিউ পরিমাণ আধান, ধরো কিউ পরিমাণ আধান, এই যে ইলেকট্রন ফ্লো করছে মানে হচ্ছে আধান পাস করছে। তো পরিবাহী পৃষ্ঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে ধরি কিউ পরিমাণ আধান টি সময়ে পাস করছে। কিউ পরিমাণ আধান যদি টি সময় পাস করে, তাহলে প্রবাহ মাত্রা আমরা কিভাবে বের করবো? প্রবাহ মাত্রা হচ্ছে কতটা আধান পাস করলো পরিবাহী পৃষ্ঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে, বা কোনো এক প্রস্থচ্ছেদ থেকে আরেকটা প্রস্থচ্ছেদে কত পরিমাণ আধান পাস করলো কত সময়। তাহলে কিউ পরিমাণ আধান পাস করেছে টি সময়, তাহলে কিউ বাই টি, এটাই হচ্ছে আমার প্রবাহ মাত্রা বা কারেন্ট। প্রবাহ মাত্রা বা কারেন্ট বের করতে গেলে আমাদের কি বলতে হবে? যে একক সময় কতটা পরিমাণ আধান পরিবাহী পৃষ্ঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে প্রবাহিত হচ্ছে, এটাকেই আমরা বলবো প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট। ক্লিয়ার? একটা প্রান্ত থেকে আমি সাপোজ ধরলাম যে কিউ পরিমাণ আধান টি সময়ে পাস করেছে, তাহলে কত আধান পাস করলো কত সময়, এই টোটাল আধান বা টোটাল টাইম সময়, এটা করলেই আমরা পেয়ে যাবো প্রবাহ মাত্রা বা কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এর এসআই ইউনিট কি হবে, তাহলে আমরা এসআই ইউনিট বের করতে পারবো। দেখো, প্রবাহ মাত্রা কষ্ট হচ্ছে আধানের বাই হচ্ছে টোটাল সময়, একক সময় কতটা আধান প্রবাহিত হলো, তাহলে আমাকে আধানের একক বসাতে হবে আর সময় একক বসাতে হবে, তাহলে আমি পেয়ে যাব আমার প্রবাহ মাত্রার এসআই একক। তাহলে দেখো, আধানের এসক আমি যদি একক বসাই তাহলে কি হবে? আধানের এসআই একক হচ্ছে কুলম, আর সময় হচ্ছে আমার সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড, এটাই হচ্ছে আমার কারেন্টের এসআই একক। যদি এসআই বলি, এটা এসআই বললাম আমি, কারেন্টের এসআই একক হচ্ছে কুলম পার সেকেন্ড, বা এটার আরেকটা নাম আছে সেটাকে আমরা বলবো অ্যাম্পিয়ার। ওকে, কুলম পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। তো আমি লিখছি 1 অ্যাম্পিয়ার কুলম পার 1 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কুলম পার সেকেন্ড বা এটাকে অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে কারেন্টের বা প্রবাহ মাত্রার এসআই একক হবে আমার অ্যাম্পিয়ার। তোমাকে যদি বলা হয় যে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কি হবে, তাহলে তুমি কি বলবে? 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি হবে? যদি 1 কুলম আধান, এই আধানটা আমি ধরে নিলাম যে কিউ, আমি ধরেছিলাম আরবিটারি যে কিউ পরিমাণ আধান টি সময় প্রবাহিত হচ্ছে। এবারে আমি ধরলাম যে 1 কুলম আধান, 1 কুলম আধান যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে যে কারেন্টটা পাবো, যে প্রবাহ মাত্রাটা পাবো, সেটা কিন্তু 1 অ্যাম্পিয়ারের সমান। 1 কুলম আধান যদি পরিবাহী পৃষ্ঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে 1 কুলম আধান যদি 1 সেকেন্ড প্রবাহিত হয়, তাহলে যে কারেন্টটা পাবো সেটা হবে আবার 1 অ্যাম্পিয়ারের সমান। আশা করি প্রশ্নকে বুঝতে পেরেছো। এবারে আমরা শুরু করব ওহমসের সূত্র বা ওহমসের ল। আচ্ছা, ওহমের সূত্র বা ওহমসের ল শুরু করার আগে দেখবে, আমার আগের ক্লাসে আমি বলেছিলাম যে ইলেকট্রনের প্রবাহ কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হয়। বুঝতে পেরেছো? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? ইলেকট্রন ফ্লো করবে, প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর প্রবাহ মাত্রা বা কারেন্ট প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রবাহ মাত্রার ডাইরেকশন কোন দিকে হয় একটা বিভবে, বা উচ্চ বিভব বা নিম্ন বিভব বলে দিয়েছে, তাহলে প্রবাহ মাত্রার ডাইরেকশনটা কোন দিকে হবে, বা ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, এই দুটো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে চলো আমি আগে এটা বলে দিই যে এটা একটা আমি ক্লোজ সার্কিট বা একটা বদ্ধ বর্তনী কনসিডার করেছি, এবং এই বদ্ধ বর্তনীতে দেখো এর বিভব হচ্ছে ভি। ক্লিয়ার? এবং এই ব্যাটারির যে দিকটা বড় দিক থাকে সেদিকটাকে আমরা বলি ধনাত্মক প্রান্ত, যেটা নিম্ন থাকে সেটাকে বলা হয় আমার ঋণাত্মক প্রান্ত। ওকে, এবং এই ধনাত্মক প্রান্তটা থাকে উচ্চ বিভবে, ধনাত্মক প্রান্ত থাকে আমার উচ্চ বিভবে, এবং যেটা ছোট প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত সেটা থাকে কিন্তু আমার নিম্ন প্রান্তে, এই নিম্ন বিভবে মানে এখানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে, এখানে ইলেকট্রন ঘনত্ব কম আছে। তাহলে এখানে যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, মানে নিম্ন বিভবে যদি ইলেকট্রনের ঘনত্ব বেশি হয় এবং উচ্চ বিভবে যদি ইলেকট্রন ঘনত্ব কম হয়, তাহলে ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে? আমরা জানি এখানে বেশি আছে, নিম্ন বিভবে ইলেকট্রন বেশি আছে, তাই ইলেকট্রনের ফ্লো হবে কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ওকে, ইলেকট্রনের ফ্লো হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর প্রবাহ মাত্রা বা কারেন্টের ফ্লো কোথায় হবে? কারেন্টের ফ্লো সর্বদা কিন্তু মাথায় রাখবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই জন্য আমি দেখিয়েছি, দেখো কারেন্টের প্রবাহটা হবে কিন্তু উচ্চ বিভব থেকে, কারেন্টের হবে প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমি লিখে দিয়েছি এখানে, দেখো যে ইলেকট্রন প্রবাহ হবে আবার ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে,
আর প্রবাহ মাত্রার প্রবাহ হবে কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছো? দেখো, এবারে আমরা ওমসের সূত্র সম্পর্কে ব্যাখ্যা করব। ওমসের সূত্র কি? তো ওমসের সূত্র ব্যাখ্যা করার আগে আমি একটা ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী কনসিডার করেছি। দেখো, এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী এবং এই বদ্ধ বর্তনীর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত আছে। এই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে ভি। এই ব্যাটারির বিভব পার্থক্য ভি মানে হচ্ছে যে দিকটা উচ্চ বিভবে থাকে তার বিভবটা হচ্ছে ভি, যেটা নিম্ন বিভব সেটা হচ্ছে জিরো। তাহলে ভি আর জিরো মধ্যে যদি ডিফারেন্স করো তাহলে আমরা ভি পাবো, বিভব পার্থক্যর ডিফারেন্সটা পেলাম আমি ভি। এইবারে এই ক্লোজ সার্কিটে বা বদ্ধ বর্তনীর সঙ্গে একটা আমি রেজিস্ট্যান্স যোগ করেছি বা রোধ, সেটা হচ্ছে আমি এখানে একটা ধরো রেজিস্ট্যান্স আর যোগ করেছি। ওকে, আর রেজিস্ট্যান্সের বা আর রোধের একটা রেজিস্ট্যান্স আমি এই সার্কিটের সঙ্গে বা বর্তনীর সঙ্গে যুক্ত করেছি। তাহলে এই যে উচ্চ বিভব আছে, এই উচ্চ বিভব এখানে একটা পয়েন্ট কনসিডার করেছি, এদিকে একটা পয়েন্ট কনসিডার করেছি। তাহলে এই বিভবটা এখানে, এই পয়েন্টটা যদি আমি এ নিই, এই পয়েন্টটা বি নিই, তাহলে এখানে যে বিভবটা হবে সেটা হচ্ছে ভি এ হবে। এই যে এই বরাবর ভি ছিল, এখানে গিয়ে হবে ভি এ, আর এখানে ছিল আরেকটা পয়েন্ট বি, তাহলে এর ভিবি। তাহলে যেহেতু এখানে ভি, এখানে আসবে আমার জিরো, এই যে ভি আছে এদিকে, তাহলে এখানে বিভবটা আসবে ভি, এইটা জিরো আছে মানে এখানে আসবে জিরো। তাহলে এই ভি এর ভিবি, এই দুটো পয়েন্টের বিভব যদি আমি কনসিডার করি তাহলে ভি এর বিভবটা কিন্তু বেশি হবে, কারণ ভি এ আসবে আমার, এই পয়েন্টে আসবে ভি বিভব, এখানে আসবে জিরো। এখানে আমি লিখতে পারি যে এই বিভবটা ভি আছে, তার মানে এখানে চলে আসবে ভি, আর এইটা জিরো আছে তার মানে এখানে আসবে জিরো। তাহলে এই ভি এর বিভব কিন্তু ভিবির বিভব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে দেখো, ভি আর ভিবির মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। এখানে ভি আর এখানে হচ্ছে আমার জিরো বিভব। ক্লিয়ার? তাহলে এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। এবারে ওহমসের সূত্র অনুযায়ী বলছে, যদি কোনো পরিবাহীতে বা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে প্রবাহীতে কি হবে? একটা তড়িৎ তৈরি হবে বা প্রবাহ মাত্রা তৈরি হবে। যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে তাহলে আমরা জানি, এর আগে যখন আমরা বিভবের কনসেপ্টটা বুঝিয়েছিলাম দেখবে আমি ওখানে পরিষ্কার বলে দিয়েছিলাম, যদি দুটো বডির মধ্যে বা দুই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে কি ফ্লো হয়? আধানের ফ্লো হয়। ক্লিয়ার? তাহলে দেখো, এখানে এই আধানের ফ্লো হওয়া মানেই তো তড়িৎ প্রবাহ মাত্রা। দ্য ফ্লো অফ কারেন্ট বা ফ্লো অফ আধান, মানে আধানের যে প্রবাহ হচ্ছে সেকেন্ডে বা কোনো একটা পার্টিকুলার টাইমে, এটাই তো হচ্ছে আমার প্রবাহ মাত্রা বা কারেন্ট। তাহলে দেখো, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্য এখানে একটা আধান প্রবাহিত হবে, এই আধান প্রবাহ মানে হচ্ছে কারেন্ট। তাহলে ওহমসের সূত্র অনুযায়ী বলছে, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে তাহলে ওই পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হবে বা প্রবাহিত হবে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কি লিখতে পারি? যে VA মাইনাস VB ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে আমার I। ক্লিয়ার? দেখো, VA মাইনাস VB, এটা তো V, মানে বিভব পার্থক্য যদি করো 10 এটা ধরো 20, এটা 0, তাহলে 20 মাইনাস 0 20 হবে। মানে দুটো বিভবের মাইনাস যদি করো তো বিভবই তো পাবো। তাহলে এটাকে আমি লিখতে পারি যে VA মাইনাস VB ইকুয়ালস টু V লিখতে পারি। তাহলে V ইজ প্রপোর্শনাল টু I হলো ওহমসের সূত্র অনুসারী। এইবারে এই সমানুপাতিক যে ধ্রুবকটা আছে, এই যে প্রপোর্শনালিটি আছে, এইটাকে যদি আমি হটাতে চাই একটা কনস্ট্যান্ট দিতে হয় বা ধ্রুবক দিতে হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো V ইকুয়ালস টু R ইন্টু I। ওকে, তাহলে V হচ্ছে আমার বিভব, I হচ্ছে আমার প্রবাহ মাত্রা, আর এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ওহমস ল ধ্রুবকটা হচ্ছে আমার রোধ, বা ইংলিশে আমরা বলবো এটাকে রেজিস্ট্যান্স, রোধ। বুঝতে পেরেছো? আর কি? আর হচ্ছে একটা ধ্রুবক, আমি লিখে দিলাম আর হচ্ছে আমার ওহমসের ধ্রুবক। বুঝতে পেরেছো? V ইকুয়ালস টু RI বা V ইকুয়ালস টু IR, এটা হচ্ছে আমার ওহমসের সূত্র। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, এবারে আমরা বলবো যে অন ওহমের তোমার সংজ্ঞা যদি বলে তাহলে কি হবে। এক ওহমের সংজ্ঞা হচ্ছে, ধরো আমি একটা পরিবাহী ধরেছি, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে যে রোধটা তৈরি হবে সেটা কিন্তু 1 ওহমের সমান। আবারও বলছি, যদি তোমাকে 1 ওহমের সংজ্ঞা বলে তাহলে কি বলবে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে রোধটা তৈরি হবে সেটা কিন্তু 1 ওহমের সমান। ওকে, এটা হচ্ছে আমার 1 ওহমের আর সংজ্ঞা। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা দেখবো ওহমের যে সূত্র আছে তার লেখচিত্রটা কেমন হয়। তাহলে ওহমের সূত্র লেখচিত্র করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে ওহমের সূত্রটা কি হয়। আমরা ওহমের সূত্র জানি যে বিভব পার্থক্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রবাহ মাত্রা। বিভব পার্থক্য হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। এর মানে হচ্ছে বিভব পার্থক্য যত বাড়বে আমার প্রবাহ মাত্রা তত বাড়বে, বিভব পার্থক্য যত বাড়বে আধানের ফ্লো তত বেশি হবে, মানে প্রবাহ মাত্রা তত বাড়বে। ক্লিয়ার? এর এই সমানুপাতি আমরা অঙ্ক যখন করেছি তখন আমরা জানি যে সমানুপাতি মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে। ক্লিয়ার? তাহলে তুমি এখানে যদি বিভব প্রবাহ বাড়াও
বিভব প্রভেদকে বাড়াও তাহলে কারেন্টও বাড়বে। ক্লিয়ার? বিভব প্রভেদ যদি বাড়াও তাহলে কারেন্টও বাড়বে। তাহলে এই লেখচিত্রটা যদি আমি করি, এইদিকে ধরো আমি এক্স অক্ষে নিয়েছি হচ্ছে আমরা বিভব, আর ওয়াই অক্ষে নিয়েছি আমরা প্রবাহ মাত্রা। তাহলে এই লেখচিত্র যদি করো, যেহেতু একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে এই যে লেখচিত্রটা এটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা। এইটা হচ্ছে আমার ওহমসের সূত্রের লেখচিত্র। ওকে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। আর মনে রাখবে লেখচিত্রটা কি রকম হয়, এরকম এই ডিরেক্ট এটাও তুলে দেয় যে কি রকম হবে। এটা হবে কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। ওহমের সূত্রের লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা রোধ সম্পর্কে পড়বো, যে রোধ বা রেজিস্ট্যান্স জিনিসটা কি। দেখো, রেজিস্ট্যান্স এই কথাটার মানে তুমি আশা করি বুঝতে পারছো, যে রেজিস্ট করা বা বাধা দেওয়া। রোধ মানে হচ্ছে বা রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা দেওয়া। কাকে বাধা দেবে? ইলেকট্রনের ফ্লো। এই যে ইলেকট্রন ফ্লো করছে, আমরা বলেছিলাম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যত সহজে ইলেকট্রন যত সহজে ফ্লো করবে তার প্রবাহমাত্রা তত বাড়বে। এবারে ইলেকট্রন ফ্লো যদি না করতে পারে সহজে বা বাধাপ্রাপ্ত হয়, এটাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স। মানে ইলেকট্রনের ফ্লো যদি ইজিলি করতে না পারে বা ইলেকট্রনের ফ্লোতে যদি বাধা তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ওকে, বা রোধ। তাহলে সাপোজ আমি এখানে একটা পরিবাহী তার কনসিডার করেছি, তাহলে এই পরিবাহী তারের মধ্যে আমার সহজে সাপোজ ধরো ইলেকট্রনগুলো পাস করছে। যদি সহজে ইলেকট্রনগুলো পাস করতে না পারে, তাহলে সেটাকে আমরা বলবো রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইলেকট্রনের ফ্লোতে যে বাধা দেওয়া হচ্ছে, এই বাধা দেওয়ার ধর্ম বা বাধা দেওয়ার জিনিসটাকেই বলছি আমি রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এই রোধ বা রেজিস্ট্যান্স কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে, আমার রোধ বা রেজিস্ট্যান্স কিন্তু তত বাড়বে। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে, আমার কিন্তু রোধ তত কমবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখবো। প্রথমে দেখবো যে পরিবাহীর তোমার রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। তারপরে আমরা দেখবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনের উপর কিভাবে নির্ভর করে, সেটা আমরা দেখবো। তো চলো, তাহলে দেখো, আমি পরিবাহী তার ধরো একটা পরিবাহী তার কনসিডার করেছি। এই হচ্ছে একটা পরিবাহী তার যার লেন্থ এল। এবারে ইলেকট্রনকে এই তার বরাবর ফ্লো করতে যতটা না বাধা, মানে কিভাবে, ধরো ধাক্কা লাগছে, একটা ইলেকট্রন যখন ফ্লো করবে তার পাশাপাশি ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হতে পারে, বা তার যে পরমাণু আছে, যে কোনো সাবস্টেন্সে পরমাণু দিয়ে তৈরি, তাহলে পরমাণুর সঙ্গে ধাক্কা খেতে পারে, বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের সঙ্গে ধাক্কা খেতে পারে। তাহলে ধাক্কা যত খাবে তত আমার রোধ বাড়বে। ক্লিয়ার? এবারে সাপোজ ধরো আমার যদি এইটুকু লেন্থ যেতে হয়, তো ধরো ইলেকট্রন কোন একটা ইলেকট্রনকে দুটো তিনটে কলিশন করতে হয়। সাপোজ ধরো আমি বললাম যে দুটো ওকে ধাক্কা খেতে হয়। এইটুকু লেন্থ ইলেকট্রনকে ফ্লো করতে গেলে বা পাস হতে গেলে এইটুকু লেন্থের মধ্যে দিয়ে, তাহলে একটা ইলেকট্রনকে সাপোজ ধরো দুটো ধাক্কা খেতে হয়। তাহলে যত ধাক্কা খাবে, ধরো যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে ধাক্কা খেলো, তাহলে ওর মোশনটা একটু ডিস্টার্ব হবে, আবার যাবে একটু, আবার একটা ধাক্কা খেলো। তো যত ধাক্কা খাবে তত সহজে ইলেকট্রন ফ্লো করতে পারবে না। তাহলে আমি কি চাইবো? ধাক্কা যেন সব থেকে কম খায়, যত কম খাবে তত সোজা তত সহজে ইলেকট্রন পাস হতে পারবে। তাহলে আমি ধরলাম যে এইটুকু লেন্থে যদি দুটো ধাক্কা খায়, এবার যদি লেন্থ বাড়ে, ধরো এতটা নিয়েছো, তাহলে এতটা লেন্থ বা এতটা ডিস্টেন্স যদি ইলেকট্রনকে কভার করতে হয়, বা এতটা ডিস্টেন্স কি যদি ইলেকট্রনকে পাস হতে হয়, তাহলে কি ধাক্কা বেশি খাবে না কম খাবে? বেশি নিশ্চয়ই। তাহলে এখানে নিশ্চয়ই এর থেকে এখানে যদি দুটো ধাক্কা খায়, তাহলে এখানে নিশ্চয়ই আমি বললাম যে 5টা ধাক্কা খাবে ইলেকট্রন যখন পাস করবে। কোন একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস করবে, তখন এর তুলনায় এখানে কিন্তু বেশি ধাক্কা খাবে। কেন? কারণ এখানে কিন্তু অনেক কম পথ কভার করতে হচ্ছে ইলেকট্রনকে, এখানে কিন্তু অনেকটা বেশি পথ আমার কভার করতে হচ্ছে। এই জন্য পরিবাহীর রোধ রেজিস্ট্যান্সটা কিন্তু আমার নির্ভর করবে লেন্থের সঙ্গে। লেন্থ যত বাড়বে, আমার ধাক্কা খাওয়া, ইলেকট্রনের যে ধাক্কা খাওয়ার টেন্ডেন্সি বা অ্যাবিলিটিটা, সেটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে আমার লেন্থ। তাহলে লেন্থ যত বাড়বে, পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে, আমার ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বা তোমার অ্যাবিলিটি বা টেন্ডেন্সিটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এই জন্য আর ইজ ডাইরেক্টলি বা আর হচ্ছে লেন্থের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? ফার্স্ট এটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, প্রস্থচ্ছেদ কি আমরা আগে বলেছি। ধরো এই হচ্ছে একটা তার ধরেছি, বা এটাকে ধরলাম জলের পাইপ। ওকে, এটা একটা জলের পাইপ, যার এটার ক্রস সেকশন এরিয়া ধরো A1, এটারও একই হবে, দুই দিক সেম হয়। আরেকটা ধরলাম আমি এটা ধরো A2, এটাও A2। তাহলে বলো কোথায় জল ইজিলি পাস হবে? এখানে দুটো পাইপ আমি কনসিডার করছি, এই একটা পাইপ, এই একটা পাইপ। তাহলে এই প্রথম পাইপটার দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক ছোট, তাহলে এখানে অনেক কম জল পাস করবে।
আর সেকেন্ড যে পাইপ তার ক্রস সেকশন এরিয়াটা বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যেহেতু অনেক বড়, তাহলে এখান দিয়ে কিন্তু অনেক বেশি জল পাস করবে। আমরা যদি নর্মালি বুঝতে চাই, তাহলে একটা পাইপ দিয়ে মনে করতে পারো যে পাইপের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যত ছোট হবে সেই পাইপ দিয়ে কিন্তু কম জল পাস করবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অনেক বড় হয় তাহলে সেই পাইপ দিয়ে কিন্তু বেশি বেশি জল পাস করবে। তাহলে ইলেকট্রনও তাই, এখানে দেখো ইলেকট্রন ধীরে ধীরে পাস করবে, এখানে যদি প্রস্থচ্ছেদটা অনেক বড় তাহলে এখানে অনেক বেশি মাত্রায় বা বেশি পরিমাণে ইলেকট্রন কিন্তু পাস করবে। এই জন্য রেজিস্ট্যান্স কিন্তু প্রস্থচ্ছেদের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে হচ্ছে তোমার এইটা মানে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ক্রস সেকশন এরিয়া যত বাড়বে আমার রোধ তত কমছে, কারণ তত ইজিলি আমার ইলেকট্রনগুলো পাস করছে। তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধের হচ্ছে আমার ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? তাহলে আর ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে ব্যস্তানুপাতিক, আর লেন্থের সঙ্গে হচ্ছে আমার সমানুপাতিক। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি রকম হবে। দেখো আমরা জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে আমার লেন্থের সঙ্গে সমানুপাতিক, মানে দৈর্ঘ্য যত বাড়বে আমার রোধ তত বাড়বে। আর বললাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে আমার রোধটা তত কমবে। এবার এই দুটোকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে কেমন হবে দেখো, এটা আর এটাকে, তাহলে এরকম হবে। এবার এই প্রপোর্শনালিটি বা সমানুপাতিক ধ্রুবকটা এটাকে হটাতে গেলে একটা যদি সমান দিতে চাই তাহলে একটা ধ্রুবক আসে, তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ, এইটা হয়ে গেল আমার এই রোধের সম্পর্ক। ক্লিয়ার? এই যে সমানুপাতিক ধ্রুবকটা নিলাম, এই ধ্রুবকটার নাম হচ্ছে রোধাঙ্ক। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে রোধ ইকুয়ালস টু হচ্ছে রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই রিলেশনটা হয়ে গেল আমার রোধ আর রোধাঙ্কের উপর, মানে রোধ আর রোধাঙ্কের সম্পর্ক, রোধ আর রোধাঙ্কের মধ্যে রিলেশন। তাহলে আমি বললাম দেখো রোধ কিন্তু পরিবর্তন হয়, রোধ কিন্তু পরিবর্তন হয় কিসের কিসের উপর নির্ভর করে, আমি বলে দিলাম যে তোমার পরিবাহী তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদির উপরে আমার নির্ভর করে পরিবাহীর রোধটা। এছাড়াও পরিবাহীর রোধ কিন্তু আরো দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে উষ্ণতার উপরে, যদি উষ্ণতা বাড়ে কোনো পরিবাহীর যদি টেম্পারেচার বাড়ানো হয় বা উষ্ণতা বাড়ানো হয় তাহলে কিন্তু রোধ বেড়ে যায়। ক্লিয়ার? যদি পরিবাহীতে উষ্ণতা বাড়াও তাহলে কিন্তু রোধ বাড়ে। কেন? কারণ ওই ইলেকট্রনের র্যান্ডম মোশন হয়, ঠিক আছে, এলোমেলো মোশন হয়, তাহলে তো তুমি কারেন্ট পাবে না, রোধ বাড়ছে। আমরা কারেন্ট কখন পাই বা তড়িৎ প্রবাহমাত্রা কখন পাই? যখন ইলেকট্রনগুলো সবগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভমেন্ট করে, যখন সমস্ত ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে মোশন করে বা একটা নির্দিষ্ট দিকে যখন মুভমেন্ট করে তখনই আমরা কিন্তু কারেন্ট পাই। এবারে তুমি যদি রোধ তোমার তাপমাত্রা বাড়াও বা কারেন্ট টেম্পারেচার বাড়াও তাহলে ইলেকট্রনের যে মুভমেন্টটা পার্টিকুলার ডাইরেকশনে যে মুভমেন্ট করছিল সেটা কিন্তু র্যান্ডম হয়ে যাবে, ফলে রেজিস্ট্যান্স বাড়বে, ফলে প্রবাহমাত্রা কমবে। এই জন্য 3 নম্বর পয়েন্টটা মনে রাখবে, আমি বললাম। এছাড়াও হচ্ছে আমার উষ্ণতা, উষ্ণতা কি বললাম, যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু আমার রোধ বাড়বে, এটা মাথায় রাখবে। উষ্ণতার সঙ্গে রোধের সম্পর্ক কি? উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়বে। আরেকটা হচ্ছে পরিবাহীর উপাদানের উপরেও নির্ভর করে। ক্লিয়ার? রোধ হচ্ছে একটা নির্দিষ্ট পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল, একটা নির্দিষ্ট পরিবাহীর প্রবাহমাত্রা বা রোধ একটা নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। ক্লিয়ার? একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য নির্দিষ্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম, পরিবাহীর রোধ আমার নির্ভর করছে পরিবাহীর তারের দৈর্ঘ্যের উপরে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, আর 3 নাম্বার আমি বললাম যে উষ্ণতার উপরে, আর 4 হচ্ছে উপাদানের উপরেও নির্ভর করে। একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য বা পার্টিকুলার একটা পদার্থের জন্য আমার রোধ কিন্তু বা রোধাঙ্কটা কিন্তু নির্দিষ্ট থাকে, মানে রোধ কখনো নির্দিষ্ট থাকে না। রোধ তো আমার যদি লেন্থ এবং তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ফিক্স থাকে, পরিবাহীর কোনো একটা নির্দিষ্ট, ধরো লোহার একই লেন্থ এবং তার একই প্রস্থচ্ছেদ যদি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয়, তাহলে তার জন্য রোধ কিন্তু সেম হবে। ওকে, একটা নির্দিষ্ট লেন্থ এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরে তোমার লোহার জন্য রোধ কিন্তু একই হবে। কিন্তু একই লেন্থ একই প্রস্থচ্ছেদের লোহা নিয়েছো আর নিকেল নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু রোধ সেম হবে না। ক্লিয়ার? রোধটা কিন্তু উপাদানের উপর নির্ভর করে। লোহার একই লেন্থ নিতে পারো, ধর 10 সেন্টিমিটার একটি লোহার নিয়েছি আর একটা পার্টিকুলার ক্রস সেকশনের লোহা নিয়েছি, সেম হচ্ছে আমি নিকেল নিয়েছি 10 সেন্টিমিটার এবং একই লোহায় যে আমি প্রস্থচ্ছেদ নিয়েছিলাম, তুমি নিকেলেও যদি একই প্রস্থচ্ছেদ নাও তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু রোধ সেম হবে না, কারণ ওটা হচ্ছে লোহা, এটা হচ্ছে নিকেল। এই জন্য রোধ কিন্তু এই 4টে বিষয়ের উপর নির্ভর করে। মাথায় রাখবে, দৈর্ঘ্যের উপরে, দৈর্ঘ্য যদি বাড়ে আমার রোধ বাড়বে। 2 নাম্বার হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে আমার রোধ কমবে। 3 নাম্বার বললাম যে উষ্ণতা যত বাড়বে আমার রোধ কিন্তু তত বাড়বে। আর 4 নাম্বার বললাম একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি কোনো পদার্থের ক্ষেত্রে তোমার রোধটা নির্দিষ্ট। বুঝতে পেরেছো? যদি আমার ওই লেন্থ আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর যদি সেম থাকে তাহলে কিন্তু সমান হবে। ওকে, আর এই যে রোধাঙ্ক আর রোধের আমি রিলেশন যেটা বললাম, এই রোধাঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের, দেখো রোধ আর রোধাঙ্ক অনেকটা সেম জিনিস, রোধ। ক্লিয়ার?
আর মানে রেজিস্ট্যান্সের রোধ ইন্টু এল বাই এ। রোধটা হচ্ছে তোমার পরিবর্তন হয়, রেজিস্ট্যান্স বা রোধটা কিন্তু পরিবর্তন হয়। আর কি মানে নির্ভর করে লেন্থ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর পড়বে। কিন্তু রোধাঙ্কটা একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে বা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা কিন্তু পরিবর্তন হয় না। লেন্থের উপর বা লেন্থ বাড়লে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে কিন্তু রোধাঙ্ক পরিবর্তন হয় না। একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রোধাঙ্ক কিন্তু নির্দিষ্ট, কিন্তু রোধটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলোর উপরে কিন্তু নির্ভর করে। বুঝতে পেরেছো? তাহলে এই রিলেশনটা মাথায় রাখবে। আর রোধ আর রোধাঙ্ক আমি বলে দিলাম, পরের ক্লাসে আমি রোধ আর রোধাঙ্কের তোমাদের পার্থক্য কি এইগুলো আমি পরিষ্কার করে বলে দেবো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবারে দেখো রোধাঙ্ক যদি আমরা বের করি, তাহলে দেখো রোধ আর ইকলস টু রো এল বাই এ, এখান থেকে আমি যদি রো বের করি তাহলে আর এ বাই হচ্ছে এল, তাহলে রোধাঙ্ক ইকলস টু হচ্ছে রোধ ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে তোমাকে যদি বলা হয় রোধাঙ্কের এসআই ইউনিট কি হবে, তাহলে আমরা কি করব? রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? রোধের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে আর দৈর্ঘ্যের উপরে। তাহলে রোধের একক হচ্ছে ওহম, এসআই একক আমি আগেই বলেছি যে রোধের এসআই একক হচ্ছে আমার ওহম। আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে মিটার স্কোয়ার হবে, আর লেন্থ হচ্ছে মিটার। তাহলে এইগুলোকে যদি করে দেখো তাহলে আমরা পাবো ওহম ইন্টু মিটার। এটা হচ্ছে আমার রোধাঙ্কের এসআই ইউনিট। ওকে, এটা হচ্ছে আমার রোধাঙ্কের এসআই ইউনিট। তাহলে রোধাঙ্কের এসআই ইউনিট যদি বলো তাহলে কি বলবো? ওহম ইন্টু মিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা এরপরে আমরা একটা জিনিস জানবো যে রোধাঙ্ক আর রোধ। আমি বললাম যে রোধ হচ্ছে তোমার চেঞ্জ হয়, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদির উপরে পরিবর্তন হয়, কিন্তু একটা নির্দিষ্ট ধাতুর তৈরি কোনো ম্যাটেরিয়ালের জন্য বা পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কটা কিন্তু নির্দিষ্ট। ওকে, আর তুমি যদি দেখো এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে কতটা ইজিলি তড়িৎ প্রবাহিত হচ্ছে বা কতটা ইজিলি হচ্ছে আমার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে কতটা সহজে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক কিন্তু একে অপরের অনন্যক। রোধাঙ্ক মানে বললাম হচ্ছে ইলেকট্রন যদি প্রবাহিত হতে না পারে, মানে বাধা, ইলেকট্রনের প্রবাহতে যদি বাধা দেয়, এই যে ধর্ম, এটাকেই বলছি আমি রোধাঙ্ক। রোধাঙ্ক যত বাড়া মানে তড়িৎ প্রবাহ মাত্রা তত কমা, রোধাঙ্ক বাড়া মানে প্রবাহ মাত্রা তত কমা। ওকে, যেটা আমি বললাম যে রেজিস্ট্যান্স বা রোধের মতন। আর পরিবাহিতাঙ্ক মানে তো বুঝতে পারছো, যতটা ইজিলি প্রবাহ হতে পারবে, যত সোজা, যত সহজে ইলেকট্রন প্রবাহিত হবে তার পরিবাহিতাঙ্ক বেশি। ক্লিয়ার? তাহলে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কর মধ্যে যদি সম্পর্ক বলে তাহলে কি হবে? এরা একে অপরের অনন্যক। ওকে, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক এরা কিন্তু একে অপরের অনন্যক। দেখো এইটা হচ্ছে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক। এটা বললাম আমি পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে আমার এটা পরিবাহিতাঙ্ক, আর এটা হচ্ছে আমার রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক যদি রিলেশন বলে, এরা কিন্তু একে অপরের অনন্য। ক্লিয়ার? পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে ইনভার্স অফ রোধাঙ্ক বা রোধাঙ্কের অনন্যক। তাহলে তোমাকে যদি বলা হয় পরিবাহিতাঙ্কের একক কি হবে, তাহলে রোধাঙ্কের একক যা বের করেছিলে তার অনন্যকটা করে দিলেই আমি পরিবাহিতাঙ্ক পেয়ে যাবো। তাহলে রোধাঙ্কের আমি একক কি পেলাম? ওহম ইন্টু মিটার পেলাম না? এই যে এখানে আমি করলাম আর ইকুয়ালস টু রো এল বাই এ, এখান থেকে আমরা রো বের করলাম, আর এ বাই হচ্ছে এল, নিয়ে সব যদি ইউনিট এসআই ইউনিট বসাও তাহলে আমরা পাবো ওহম ইন্টু মিটার। ক্লিয়ার? তাহলে যদি পরিবাহিতাঙ্কের একক করো তাহলে ওহম কি হয়? ইনভার্স হয়ে যাবে। এই যে নিচে ছিল এই জায়গাটা আমি যদি এখানে বসাই তাহলে নিয়ে ওপরে নিয়ে যাও তাহলে কি হবে? আচ্ছা লিখলাম একবার, ওহম মিটার, ওপরে নিয়ে গেলে হবে আমার ওহম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আমার পরিবাহিতাঙ্কের একক। বুঝতে পেরেছো? এরপরে আমরা পদার্থর ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রন প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করে আমরা পদার্থকে তিনটে ভাগে ভাগ করি। তোমরা এটা প্রচন্ড ইজি টপিক, তোমরা প্রত্যেকে জানো যে একটা হচ্ছে আমার পরিবাহী, একটা হচ্ছে আমার অপরিবাহী, আর একটা হচ্ছে আমার অর্ধপরিবাহী। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, যার মধ্যে দিয়ে যত সহজে ইলেকট্রন প্রবাহিত হবে সেটাকে পরিবাহী বলবো। এই যে তোমার আয়রন, নিকেল, এই যে মেটালস গুলো, ধাতুগুলো, এগুলো হচ্ছে পরিবাহী, যার মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলবো পরিবাহী বা কন্ডাক্টর। আর যার মধ্যে দিয়ে একদমই ইলেকট্রন প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় কুপরিবাহী। যেমন প্লাস্টিক, রাবার, এগুলো সবই হচ্ছে কুপরিবাহী, এগুলোতে কিন্তু ইলেকট্রন প্রবাহিত হতে পারে বা ইলেকট্রন ফ্লো করতে পারে না, ফলে আমরা কারেন্টও পাবো না। আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে হচ্ছে এটা পুরোপুরি পরিবাহীও নয় এবং পুরোপুরি কিন্তু কুপরিবাহী নয় বা অপরিবাহী নয়, এটা দুটোর মধ্যবর্তী। এরা কখনো কখনো এটা
পরিবাহের মতন কাজ করে, বা কখনো কখনো এটা তোমার কুপরিবাহের মতো কাজ করে। এদের আমরা বলবো অর্ধপরিবাহী। যদি তোমাকে অর্ধপরিবাহীর এক্সাম্পল বলে তাহলে তোমরা বই পাবে, দেখবে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে আমার অর্ধপরিবাহী। ঠিক আছে, তাহলে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহর উপর নির্ভর করে, বা ইলেকট্রন কত সোজা বা কত সহজে প্রবাহিত হতে পারবে কিনা ইলেকট্রনের প্রবাহের উপর নির্ভর করে আমরা পদার্থকে কিন্তু তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার কন্ডাক্টর বা পরিবাহী, 2 নাম্বার হচ্ছে আমার তোমার কুপরিবাহী বা এটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর, আর যেটা থার্ড হচ্ছে মধ্যবর্তী, যেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। পরিবাহীর আমি বলে দিলাম যে লোহা, নিকেল, এগুলো হচ্ছে পরিবাহী। কপার, সিলভার, যার মধ্যে দিয়ে খুব সোজা, মানে যত সোজা তোমার ইলেকট্রন প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী। ঠিক আছে, গুড কন্ডাক্টর বা সবচেয়ে ভালো পরিবাহী কে জানো? সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে সবচেয়ে গুড কন্ডাক্টর বা খুব তার মধ্যে দিয়ে খুব ভালো ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ওকে, আর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আমি বললাম যে সিলিকন, জার্মেনিয়াম। আর কুপরিবাহী মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হয় না, যে প্লাস্টিক, রাবার, এগুলো ইনসুলেটর মতো কাজ করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, আমরা শুরু করব পরের বিষয়গুলো পরের ক্লাসে। ওকে।